অন্ধ হওয়ার নাটক করলেই আসল ডাক্তার এনেই মৌলির মুখোশ সবার সামনে খুলে দিচ্ছে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলিক কনফেটি ফাটালেই সেখানে বোমার মতো শব্দ হয়, চারদিকে ধোঁয়ায় ভরে যায় আর সবাই কাশতে থাকে আর চোখ দিয়ে জল পড়তে থাকে, চোখ জ্বালা পোড়া করতে থাকে। তখনই বানি এনে তানিয়াকে জল খাওয়ায় আর বলে, মাম্মাম তুমি ঠিক আছো তো? মিস্টার চ্যাটার্জি, আমি দেখছি ওদিকে সবাই ঠিক আছে কিনা। তারপরেই ধোঁয়া কমে গেলেই দাদু বানির উপর রেগে যায় আর বলে, বানি এসব কি? তুমি কি এখানে বম নিয়ে এসেছিলে নাকি সবাইকে মারার জন্য? এসব কি হচ্ছে? মজা হচ্ছে? তখন তো এই কথা শুনে বানি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে পিনাকি কিছুই বলে না। তখন নয়নতারা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই বানি ডাকাত রানী সবকিছু শেষ করে দিতে চেয়েছিল। এতক্ষণ তো আমি চোখেই দেখছিলাম না, এখন তো তারপরেও চোখে দেখছি। কি হলো বলো তো? বনি, তুমি এটা কি বানিয়েছিলে? তুমি তো নাকি নিজের হাতে বানিয়েছিলে। তখনই মৌলি বলে ওঠে, গ্র্যান্ড মমি, তুমি কি চোখে দেখতে পাচ্ছ? তখনই নয়নতারা বলে, হ্যাঁ দিদিভাই, কেন কি হয়েছে? তখন মৌলি বলে, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই বানি বলে, মৌলি দিদি, আপনি ঠিক আছেন তো? তখনই মৌলি বলে, না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি তো চোখেই দেখছি না। তখন ঈশানী বলে, কি বলছিস মৌলি, তুই চোখে দেখছিস না মানে? তখন মৌলি বলে, হ্যাঁ মম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চোখে অনেক জ্বালা পোড়া হচ্ছে। এই বলেই কান্নার নাটক করতে থাকে মৌলি আর অন্ধ হওয়ার নাটক করে আর বলে, আমি চোখে কিচ্ছু দেখছি না, আমি চোখে তো দেখতেই পাচ্ছি না, আমার চোখ দুটো মনে হয় শেষ হয়ে গেল। তখন তো বানি আর অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তখন বানি বলে, এটা কি করে সম্ভব? তখন অনিরুদ্ধ বলে, বানি, তুমি কনফেক্টিতে কি দিয়েছিলে বলো তো? তখন বানি বলে, আমি তো তেমন কিছু দেইনি মিস্টার চ্যাটার্জি, ওই কতগুলো জরি কাগজ আর ফুলের পাপড়ি দিয়েছিলাম, আর তো কিছু না। তখন নয়নতারা বলে, দেখেছো, এই ডাকাত রানী, বানি ডাকাত রানী ইচ্ছে করে এসব কিছু করেছে। ও এসেছিলই দিদি ভাইয়ের চোখ দুটো নষ্ট করার জন্যই, সেই জন্য তো প্ল্যান করে ওকে দিয়েই এই কনফেক্টিটা ফাটিয়েছিল। তুমি সবকিছু ইচ্ছে করে করেছো, তাই না? তখনই এই কথা শুনে অনিরুদ্ধ আর পানি অবাক হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, ঠাম্মি, আপনি এসব কথা বলবেন না। তখন ঈশানী বলে, চুপ করো অনিরুদ্ধ, বাণীর পক্ষ আর নেবে না তুমি। তুমি দেখতে পাচ্ছ না আমার মেয়ে চোখে দেখতে পাচ্ছে না, ওর কি অবস্থা হয়েছে তুমি দেখছো? তুমি এখনো বাণীর পক্ষ নিয়ে কথা বলছো? তখন বাণী বলে, থাক মিস্টার চ্যাটার্জি, আপনি আর কিছু বলবেন না। তারপর ঈশানী বলে, কেউ ডাক্তার ডাকো, ডক্টরকে ডাকো কেউ। তারপরেই বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হলো বলুন তো? আর আমি যে কনফেক্টিগুলো বানিয়েছিলাম সেখানে তো আমি তেমন কিছু দেইনি, তাহলে এগুলো এরকম ভাবে ফাটলোই বা কিভাবে? আমি তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে মৌলি কান্নার নাটক করে আর বলে, মম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি কি আর চোখে দেখবো না? ওইদিকে অনিরুদ্ধ বাণীকে সামলায় আর বলে, বাণী, তুমি চুপ করো, নিজেকে সামলাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরেই বান্টি কুয়াশাকে ডক্টর সাজিয়ে সেখানে নিয়ে আসে। তখন কুয়াশা মৌলিকে এসে দেখতে থাকে, যেমন মৌলির জ্বর ঠান্ডা হয়েছে এরকম ভাবে। তখনই তানিয়া এই কাণ্ড দেখে অবাক হয়। তখন তানিয়া অনিরুদ্ধকে বলে, বাবা, আমি তো বইতে পড়েছি যে কোনো চোখের ডাক্তাররা এসব যন্ত্র নিয়ে আসে না। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, আমিও তো শুনেছি, আমিও তো জানি, কিন্তু এখানে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন কুয়াশা ভয় পেয়ে যায়। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, এই রে, সবটা আবার ধরা পড়ে যাবো না তো? তারপরে দেখা যাবে কুয়াশা বলে, আমি না হাতের নাড়ি টিপলেই বলতে পারি যে কোথায় কি সমস্যা হয়েছে। তখন এই কথা শুনে অবাক হয় পিনাকি আর বলে, এই আপনি কি বলছেন বলুন তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এসব কি কথা? তারপরেই ঈশানী বলে, আচ্ছা আপনি যদি না পারেন তাহলে আপনি বলে দিন, আমরা অন্য ডাক্তারকে এনে তারপর আমার মেয়েকে দেখাবো। আপনি যদি না পারেন তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। তখন বান্টি বলে, না না, উনি পারবে তো, উনি তো আইটি স্পেশাল। তখনই এই কথা শুনে দাদু বলে, কি আইটি স্পেশাল মানে? এরকম কথা তো আমি কোনোদিনও শুনিনি। তখন কুয়াশা বান্টিকে ইশারায় চুপ করতে বলে। তারপরে কুয়াশা বলে, না না, আই স্পেশালিস্ট বলতে চেয়েছে, ও এভাবে বলে ফেলেছে হয়তোবা। আমি তো এরকম রোগী অহরহ হ্যান্ডেল করি, ওনার চোখগুলো চেক আপ করি তো। তারপরে একটা লাইট বের করে মৌলির চোখ দেখার নাটক করতে থাকে কুয়াশা। তারপরে দেখা যাবে কুয়াশাকে ঈশানী বলে, আমার মেয়ের চোখ দুটো ভালো হয়ে যাবে তো, ডক্টর বলুন না। তখনই কুয়াশা বলে, না, আপনার মেয়ের চোখ দুটো আর কখনোই ভালো হবে না, ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কুয়াশা বলে, হ্যাঁ। তারপরেই মৌলি কান্নার নাটক করতে থাকে। ওইদিকে দেখা যাবে দাদু ভাই বলে,
না না না, আমি আমার দিদি ভাইকে অন্য ডাক্তার এনে দেখাবো। তখন ঈশানী বলে, হ্যাঁ, আমার মেয়েকে আমি অন্য বড় ডাক্তার এনে দেখাবো। এটা হতে পারে না, আমার মেয়ের সঙ্গে এরকমটা হতেই পারে না। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম আবার হয় নাকি যে চোখ এভাবে নষ্ট হয়ে যেতে পারে? তারপরে দেখা যাবে তানিয়া বলে, মা, বাবা, মৌলি আন্টি কি সত্যি অন্ধ হয়ে গেল? ওইদিকে ঈশানী প্রচন্ড ভাবে রেগে যায় বাণীর উপর। ওইদিকে কুয়াশা একটা প্রেসক্রিপশন লিখে দেয়। তখন বাণী ঈশানীকে বলে, কিন্তু মা, তখনই ঈশানী প্রচন্ড রেগে যায় বাণীর উপর আর বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি সর্বনাশ করবে তুমি? তোমরা এখান থেকে বেরিয়ে যাও। তখন বাণী বলে, কিন্তু মা, আমি তো। তখন অনিরুদ্ধ বাণীকে চুপ করতে বলে। ওইদিকে কুয়াশা বলে, এখানে ওষুধ লিখে দিয়েছি, ওনাকে সাবধানে রাখবেন, আমি এখন যাচ্ছি। এই বলে কুয়াশা উঠে দাঁড়ালেই তখন অনিরুদ্ধ বলে, আপনাকে কোথায় দেখেছি বলুন তো, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। তখন কুয়াশা ভয় পেয়ে যায়। ওদিকে নয়নতারা মনে মনে বলে, ও আবার ধরে ফেলবে না তো? এই ভেবে নয়নতারা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, আপনাকে কোথায় দেখেছি বলুন তো, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। তখন নয়নতারা বলে, হ্যাঁ, খুব বড় ডাক্তার তো, যে কোনো চোখের সমস্যাতেই তো তার কাছেই তো মানুষ যায়। তুমিও হয়তো বা তোমার মাকে মানে সাথীকে নিয়ে কোথাও কখনো গিয়েছিলে ওনার কাছে, সেজন্যই তোমার কাছে চেনা চেনা লাগছে। তখন অনিরুদ্ধ ভাবতে থাকে। ওইদিকে কুয়াশা বলে, হ্যাঁ, কত রোগীই তো আমার কাছে যায়, এত কিছু কি আর মনে রাখা যায়? এই বলে কুয়াশা সেখান থেকে কোনো মতে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে দাদু বলে, না না, আমার দিদি ভাইকে এইভাবে আমি ফেলে রাখতে দেব না। আমি কলকাতার অনেক বড় ডাক্তার দেখাবো, যে আমার দিদি ভাইয়ের চোখ আমাকে ভালো করতে হবে। ওইদিকে বাণী অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ঈশানী বলে, এখনো কেন দাঁড়িয়ে আছো তোমরা? এই বাড়িতে তোমাদের যেন আমি আর কোনোদিনও না দেখি। আর কত সর্বনাশ করবে বলো, কত সর্বনাশ করবে? তারপরে ওদেরকে বের করে দেয় ঈশানী। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, কি বাণী, এবার এবার কেমন লাগছে? দেখেছো তো, নয়নতারা কখনো কাঁচা খেলোয়াড় হতে পারে না। তখনই নয়নতারা মনে মনে ভাবে, মৌলিকে এই প্ল্যানটা ওই শিখিয়ে দিয়েছিল, যে অন্ধ হওয়ার নাটক করতে, তাহলে বাণীকে সরিয়ে দিতে পারবে। তারপরে দেখা যাবে ওইদিকে বিদ্যুৎ মদ খেতে থাকে বসে বসে, আর তখন কুয়াশাও মদ খেয়ে নাচতে থাকে। আর তখনই মৌলি বিদ্যুতের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তখনই কুয়াশা বলে, দূর, এই মৌলি ম্যাডামের হয়ে আর কতদিন কাজ করবো বলো তো? তখন বিদ্যুৎ বলে, শোনো কুয়াশা, আমার লক্ষ্য না ছোট নয়, আমার লক্ষ্য হলো ওই রায়বাড়ি। তখনই কুয়াশা বলে, কি বলছো বলো তো? রায়বাড়ি তোমার লক্ষ্য মানে? এসব কি কথাবার্তা? তুমি কি ওই বাড়িতে টুক করে ঢুকে পড়বে নাকি? তখনই বিদ্যুৎ বলে, বাণী যদি ওই বাড়িতে ঢুকে পড়তে পারে, তাহলে আমি কেন ঢুকে পড়তে পারবো না? তখন কুয়াশা বলে, হ্যাঁ, ওরা তো কাজের লোক হয়ে ঢুকে পড়েছে, তুমিও কাজের লোক হয়ে তারপরে ঢুকে পড়বে, তাই তো? তখন বিদ্যুৎ বলে, না, আমি কাজের লোক হয়ে কেন ঢুকবো? আমি রাজা, রাজার মতো ঢুকবো। বুঝতে পেরেছো? ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি না বুঝতে পারছি না, এইভাবে কোনোদিনও মানুষ অন্ধ হতে পারে নাকি? আমার তো কোনো কিছু ঠিক লাগছে না। তখন অনিরুদ্ধ বলে, আমারও তো সেটাই কথা। তখন বাণী বলে, কিন্তু আমি যেই কনফেক্টি গুলো বানিয়েছিলাম সেটিই বা কোথায়? আর আমি যেই ফুলের পাপড়ি, তারপরে যে জরিগুলো দিয়েছিলাম সেগুলোই বা কোথায় গেল? আমি তো কোনো রকম ধোয়া এগুলো দেইনি। তখন অনিরুদ্ধ বলে, সেইটাই তো বাণী, কোনো একটা কারণ তো আছে। তখন এই কথাতেই সেখানে তানিয়া চলে আসে আর এসে বলে, হ্যাঁ মা, তুমি যে কনফেক্টি গুলো বানিয়েছিলে এগুলো সেগুলো নয়। তখন বাণী বলে, মানে তুমি কি করে জানলে মাম্মা? তুমি কি দেখেছিলে কিছু? তখন তানিয়া বলে, মা, তুমি যখন বানিয়েছিলে তখন আমি ধরে দেখেছিলাম, সেগুলো অনেক হালকা ছিল। তারপরে ওই বাড়িতে যখন নিয়ে গিয়েছিলে তখন আমি ধরে দেখেছিলাম অনেক ভারী। কিন্তু তোমাকে আমি ভয়ে কিছু বলিনি, তুমি যদি আমাকে বকা দাও ধরার জন্য, সেই জন্য আমি কিছু বলতে পারিনি। তখন অনিরুদ্ধার বাণী এই কথা শুনে অবাক হয়। তারপরে বাণী বলে, আচ্ছা মাম্মাম, তুমি একদম ঠিক কথা বলেছো। তারপরেই অনিরুদ্ধ বলে, তুমি যে আমাদের ইনফরমেশনটা দিয়েছো সেটা না আমাদের অনেক কাজে আসবে প্রিন্সেস। এবার যাও, গিয়ে শুয়ে পড়ো তো। তারপরে দেখা যাবে তানিয়া সেখান থেকে চলে গেলেই তখন অনিরুদ্ধ বলে, বাণী, এটার মধ্যে কোনো একটা ষড়যন্ত্র তো আছেই। তখন বাণী বলে, এখন তো বুঝতে পারছি, তার মানে আমার কনফ্লিক্ট গুলোকে পাল্টে দিয়ে তারপরে অন্ধ হওয়ার নাটক করছে মৌলি দিদিমণি। এত বড় সাহস! আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার পরিচিত কোনো ডাক্তার আছে যাকে দিয়ে চেকআপ করানো যাবে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আছে তো, আমার এক বন্ধু। তখনই অনিরুদ্ধ ওর বন্ধুকে ফোন করে। তখন ওর বন্ধু অনিরুদ্ধর ফোন ধরেই বলে, হ্যাঁ চিনতে পেরেছি, কেমন আছিস বল? তখন অনিরুদ্ধ বলে, আমি ঠিক আছি, আসলে একটা দরকারে তোকে ফোন করেছি। তখনই ওর বন্ধু বলে, কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, আসলে একজন
তুই কি রিপোর্ট দেখলে বলতে পারবি বা তাকে দেখলে বলতে পারবি যে সে আসলে অন্ধ কিনা? আমাদের মনে হচ্ছে সে অন্ধ হওয়ার নাটক করছে। তাই আমাদের সন্দেহটা কাটানোর জন্যই তোকে ফোন করেছি। তখন অনিরুদ্ধর বন্ধু বলে, তার মানে তোদের মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে? রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে দিবি। তাহলেই আমি দেখতে পারবো যে সে আসলে অন্ধ হয়েছে কিনা। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে, ঠিক আছে। আমি তোকে রিপোর্টগুলো সবগুলো পাঠিয়ে দেব। তাহলে তুই বলতে পারলে না খুব উপকার হবে। তখন ওর বন্ধু বলে, হ্যাঁ, তুই পাঠিয়ে দিবি। আমি দেখলেই তারপরে বলতে পারবো যে আসলেই সে অন্ধ হয়েছে কিনা, তার চোখে কোনো রকম কোনো ড্যামেজ হয়েছে কিনা। তারপরে দেখা যাবে। অনিরুদ্ধ বলে, ঠিক আছে। এই বলেই অনিরুদ্ধর বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেই বাণীকে বলে, বাণী, ব্যাস, এবার তো মৌলির মুখোশটা খোলার পালা। ওইদিকে দেখা যাবে মৌলি অন্ধ হওয়ার নাটক করতে থাকে। তখন ঈশানী বলে, মৌলি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো, এরকম করে না মা, এরকম করে না। তারপর দেখা যাবে নয়নতারা চলে আসে আর এসেই বলে, আমার দিদি ভাইয়ের কি অবস্থা হলো, সব ওই বাণীর জন্য। ওই বাণী না কিছুতেই শান্তি দেবে না আমার দিদি ভাইকে। আমার দিদি ভাইয়ের ছোটবেলার ভালোবাসা সেটাও কেড়ে নিল ওই বাণী। তারপরে আমার দিদি ভাইকে জেল খাটানো, তারপরে ওর বাবাকে কেড়ে নিতে চাওয়া, পরিবারের সবার কাছ থেকে আমার দিদি ভাইকে সরিয়ে দিতে চাওয়া, সবকিছু ওই বাণীর জন্য। ওই বাণী করেছে। এই মেয়েটাকে না কিছুতেই ছাড়া যাবে না। ও এখন কিনা আবার এই বাড়িতে নাটক করে ঢোকার চেষ্টা করছে। ওর নাটক একদম বের করে দেব। এই মেয়েটা কিছুতেই শান্তি দেবে না। তখনই ঈশানী এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন নয়নতারা বলে, ও না আরো বড় কিছু করতে পারে। না হলে আমার দিদি ভাইয়ের চোখগুলো এইভাবে ও নষ্ট করে দিতে পারে। এই মেয়েকে কিছুতেই ছাড়া যাবে না। তখনই দেখা যাবে ঈশানী মৌলিকে বলে, না, মৌলিকে আমি অনেক বড় ডাক্তার দেখাবো। আমার মেয়ের চোখ দুটো তো আমি ভালো করবই। কিছুতেই আমি ওই বাণীকে ছাড়বো না। তারপর দেখা যাবে সেখানে নয়নতারা মৌলির চোখে ড্রপ দিয়ে দেয় আর বলে, দেখি দিদি ভাই, ড্রপগুলো দিয়ে দেই, আস্তে আস্তে চোখগুলো ঠিক হয়ে যাবে। তারপর দেখা যাবে মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ বাণী, তোমাদের খবর আছে। তারপর অনিরুদ্ধ বাণী সেখানে এসে হাজির হয়। তখন ঈশানী বলে, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই নাকি? তোমরা আবারও এখানে চলে আসলে? তখন বাণী বলে, আসলে মা, মৌলি দিদিমণি আমাদেরকে এখানে আসতে বলেছে। তখন ঈশানী বলে, মানে? মৌলি আসতে বলেছে মানে? কি কথাবার্তা বলছো? লজ্জা করছে না মিথ্যে কথা বলতে? তখন নয়নতারা বলে, না না ঈশানী, সত্যিই তো, মৌলি আসতে বলেছে। আসলে ওরা গরিব মানুষ, ওদের কাজ কেড়ে নিলে ওদের তো হাই লাগবে আমাদের, তাই না? সেই জন্যই ওদের কাজগুলো ওরা করুক। ওরা এখানে এসেছে, আসুক না, আমাদের কোনো সমস্যা নেই তো। তারপরে ঈশানী বলে ওঠে, কেন ছোট মা, আপনি তো একটু আগে বললেন যে বাণী এই সবকিছুর মূলে, বাড়ির জন্যই আজকে মৌলির চোখের এই অবস্থা। আবার আপনিই বলছেন যে ওরা এখানে থাকবে? কেন ছোট মা, কেন আপনি এসব কথাগুলো বলছেন? তখন নয়নতারা কি বলবে বুঝতে পারে না। তখন ঈশানী বলে, দেখবেন, এর জন্যই না আপনারা অনেক বড় বিপদে পড়বেন। তারপরে বাণী বলে, মা বিশ্বাস করুন আমি। তখন ঈশানী বলে, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না, বুঝতে পেরেছো? তোমরা এখানে মৌলি আসতে বলেছে, তোমরা এসেছো, কিন্তু কোনো রকম কোনো ঝামেলা হলে তখন কিন্তু সেটার আমি কোনো দায়ভার নেব না, আমি বলে দিচ্ছি। তখন এই কথাগুলো বলেই ঈশানী সেখান থেকে চলে যায়। তখন বাণী তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে নয়নতারা তখন মনে মনে ভাবে, আমি তো দিদিভাইকে বলেছি যে অনিরুদ্ধা বাণীকে আসতে বলো। এবার দিদিভাই নিজের এই অন্ধ হওয়ার সুযোগ নিয়ে অনিরুদ্ধর কাছাকাছি যাবে আর ওই বাণী জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। বাণীকে তো জ্বালাতে পোড়াতেই চাই আমি, ওর এই বাড়ির মেয়ে হওয়া আমি ঘোচাচ্ছি। তারপর নয়নতারা মৌলিকে কানে কানে গিয়ে বলে, দিদি ভাই, যা করার করে নাও। এই বলে নয়নতারা চলে গেলেই মৌলি বলে, অনিরুদ্ধ, তুমি এদিকে এসো, আর বাণী, তুমিও আমার কাছে এসো। তারপরেই বাণী মনে মনে বলে, কি চাইছে মৌলি দিদিমণি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর অনিরুদ্ধ বলে, মৌলি, আমাদের বলো, কেন ডেকেছো এখানে, কেন ডাকছো বলো। তারপরে অনিরুদ্ধ মনে মনে ভাবে, মৌলি, কড়া খেলা খেলছো তাই তো? তোমারও খেলার 12টা আমি বাজাবো। তুমি কি ভেবেছো? তারপরে দেখা যাবে মৌলি বাণীকে বলে, বাণী, আমার জন্য একটু স্যুপ বানাও তো। তারপরে বাণী স্যুপ বানাতে গেলেই ওইদিকে অনিরুদ্ধকে মৌলি বলে, অনিরুদ্ধ, আমাকে একটু রুমে দিয়ে আসবে?" ওইদিকে বাণী মনে মনে বলে, মৌলি দিদিমণি কি করতে চাইছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, দিয়ে আসবো তো, চলো। তারপরে অনিরুদ্ধ মৌলির হাত ধরলেই মৌলি একদম অনিরুদ্ধর গায়ে পড়ে যায়। তখনই অনিরুদ্ধ বুঝতে পারে মৌলির প্ল্যানটা। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, মৌলি, তুমি যা করতে চাইছো, তোমাকে মজা দেখাচ্ছি।
তখন বাণী তাকিয়ে থাকে আর মনে মনে বলে এটা ইচ্ছে করে করছে তাই না। তখন অনিরুদ্ধ মৌলিকে সরিয়ে বাণীকে বলে, বাণী এদিকে এসো তো, মৌলিকে রুমে দিয়ে আসছি, মৌলি নিজেকে সামলাতে পারছে না। তারপরে দুজন ধরাধরি করেই মৌলির রুমে নিয়ে যায়। তারপরে মৌলিকে বসালেই বাণী বলে, আমি মৌলি দিদির জন্য স্যুপ নিয়ে আসছি। তারপরে মৌলিকে বসালে মৌলি বলে, অনিরুদ্ধ আমার না ওখানে ফাইল আছে, একটু এনে দেবে। তারপরে অনিরুদ্ধ মনে মনে ভাবে, এবারই ওর চোখের রিপোর্ট গুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে রিপোর্ট খুঁজতে থাকে। তখন মৌলি ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে, কি ব্যাপার, অনিরুদ্ধ কি কিছু খুঁজছে নাকি, আমি কি তাহলে ধরা পড়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।